আমি এই প্রেসিডেন্ট ট্রাম্প যে ভাষণটা দিয়েছেন এবং এই ভাষণের পরে যে রিয়াকশন গুলো হয়েছে আমেরিকাতে, খোদ আমেরিকাতে যে রিয়াকশনটা হয়েছে, আমি ওইটা দিয়ে শুরু করি। তো আমি আমেরিকান হুম। মিডিয়াতে দেখলাম যে খোদ ট্রাম্পের ভাষণের উপরে তাদের কনক্লুশনটা হলো, ট্রাম্প যে কথাটা বলেছেন তার ভাষণে যে দিস ওয়াজ এ লিটল জার্নি টু ইরান। তো এই কথাটাকে ইরানে এই আমেরিকার মানুষ খুব পার্সোনালি নিয়েছে এবং হুম। যে এত বড় একটা ঘটনা হয়ে গেল, সারা বিশ্বের মানুষ সাফার করছে, আমেরিকানরা সাফার করছে, আর তুমি এটাকে বর্ণনা করলা এ লিটল জার্নি টু ইরান। একই সাথে হরমুজ এখনো ইরানের কাছে ইনট্যাক্ট অবস্থায় আছে এবং এটা আমেরিকান মিডিয়াতে এসেছে যে ট্রাম্পের এই ভাষণের, এটা তাদের কথা যে বলছে যে ট্রাম্পের এই ভাষণটা শুনলে মনে হয় অল আর হিজ সারেন্ডারিং ওয়ার্ডস, মানে অ্যাজ ইফ সে সারেন্ডার করে ফেলছে, ও তার ওয়ার্ডিং গুলো সব সারেন্ডারিং ওয়ার্ড, এটা ওদের কথাতে এসেছে। এবং ওরাই একটা ডিসিশনে গেছে যে এই যুদ্ধের ফলাফলটা কি হচ্ছে, এই যুদ্ধের প্রেজেন্ট ফলাফলটা হচ্ছে, যেহেতু ট্রাম্পের ভাষণের পরে তারা একটা কনক্লুশনে চলে গেছে যে দি ওয়ার ইজ এন্ডিং। তো তারাই ভার্ডিক্ট দিচ্ছে আমেরিকানরাই যে এই যুদ্ধের ফলাফলটা হচ্ছে যে ইরান এই পার্ট অফ দি ওয়ার্ল্ডে একটা নিউ ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে আবির্ভাব হচ্ছে। এটা হলো একটা। তিনটা ভার্ডিক্ট দিছে তারা। 2 নম্বর হলো ন্যাটোটা অ্যাবলিশ হয়ে যাচ্ছে এবং সেই সিমটম গুলো তো ট্রাম্প বলেও দিয়েছেন। আর 3 নম্বরটা হলো যে মিডিল ইস্ট এমন হয় আস্তে 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 নিঃশেষ হয়ে যাবে। মানে মিডিল ইস্টের যে বাকি যে আরবদের যে, মানে মেনলি যে জিসিসি কান্ট্রি গুলো আছে, যে এরা ওই থেকেও না থাকার মতো হবে একটা। আচ্ছা, এটা তো হুম। গেল ভাষণের ব্যাপারে। একই সাথে মিলিটারি থিঙ্কাররা বাকি যেটা বলছেন যে নর্মালি শক্তিশালী দেশগুলো যেটা করে, তাদের তো অনেক ইগো কাজ করে, ভিতরে ভিতরে অনেক হিউমিলেশন কাজ করে। যেহেতু অবজেক্টিভ যেটা সেট করা ছিল, যে আশা ছিল, অনেক প্রত্যাশা ছিল, এটা যখন মেটে না, শেষের দিকে তারা একটু ধ্বংসযজ্ঞ চালায়, ফ্রাস্ট্রেশন থেকে চালায়। ওই বিষয়টা আমরা দেখতে পাবো এবং অনেক প্রাণহানি ঘটবে। এই বিষয়টা আমি আমেরিকান মিডিয়াগুলো থেকে পেয়েছি। এখন এই যুদ্ধটা আসলে এই মুহূর্তে কোন জায়গায় আছে, আদৌ শেষ হবে কিনা, কিংবা কি আছে, যুদ্ধটাকে চালাচ্ছে, আমি এইটা বোঝার আগে আমি একটু নিজে নিজে বোঝার চেষ্টা করলাম যে আচ্ছা, এই যুদ্ধের পেছনের গল্পটা কি, কে কলকাঠি নাড়ছে, কারা প্ল্যান করছে, আহ, আহ, আসলে কোথায়, মানে সবকিছুর মূলটা কোথায়। তো এটা বের করতে যেয়ে দেখলাম যে প্রথমত এটাকে তারা বেশ করে আহ, আহ, পশ্চিম মিডিয়ার এক্সপার্টরা বলছেন, তাদের কনক্লুশন যে যে ট্রাম্প মনে হচ্ছে ইসরায়েলের কাছে একটা হোস্টেজ হয়ে আছেন, একটা হুম। একটা জিম্মি হয়ে আছেন ট্রাম্প। তার কারণ হিসাবে বলছেন, প্রথমত এই যে হরমুজে এরকম একটা বড় ক্রাইসিস হবে যুদ্ধের শুরুতেই ট্রাম্পকে হুঁশিয়ারি করা হয়েছিল। ট্রাম্পের মিলিটারি অ্যাডভাইজাররা বলেছিলেন, ট্রাম্প এটা শোনেন নাই, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও শোনেন নাই, কারণ তারা ধরে নিয়েছিল যে যুদ্ধে তো আমরা 2-3 দিনের ভিতরে জিতে যাব। একই সাথে একই সাথে এটা গত পরশু দিনের অনেকগুলো মিডিয়াতে এসেছে, যেটা যে সিআইএ বারবার ট্রাম্প প্রশাসনকে বলেছিল যে এই যুদ্ধ শুরুর আগে যেন আলী খোমেনি এবং সিনিয়র লিডারশিপকে না মারা হয়, এটার ফলাফল বিপরীত হবে। বা ট্রাম্প সিআইএ এর কথা শোনেন নাই, ট্রাম্প মোসাদের কথা শুনেছেন। এবং এটা হলো ফক্স নিউজের একটা একটা ফেমাস রিপোর্টার আছে, কার্ল টাকার, এটা ওনার রেফারেন্স থেকে এসেছে। একই সাথে আহ, তারা এটাও বলছে যে এই মুহূর্তে আমেরিকানরা ইরানে যে টাইপের যুদ্ধটা করছে, এটা নেচারটা অনেকটা ইসরায়েলি ওয়ে অফ ডুইং দি ওয়ার আর কি। কেন বলছেন এটা? যে আমেরিকানরা নর্মালি কোনো একটা দেশে যুদ্ধ করতে গেলে হসপিটালে বম্বিং করে না, স্কুল কলেজে ভার্সিটিতে বম্বিং করে না, আর্ট কালচারে বম্বিং করে না, সিভিল এরিয়াতে বম্বিং করে না, এগুলো আমেরিকানরা করে না নর্মালি। এটা ইসরায়েলিরা করে, ইসরায়েলিরা গাজায় করে, লেবাননে করে, এরকম, এটা ওদের নেচার। বাট এটা আমেরিকানদের নেচার না। তো তার মানে এই আমেরিকানরা যুদ্ধটা এটা ইসরায়েলি ফরম্যাটে চলে গেছে। এগুলোর কারণ কি? এগুলোর কারণটার পেছনের কারণগুলো বেশ ভয়াবহ, বেশ ভয়াবহ। যেমন আমি একটু একটু করে যদি বলি, প্রথমত এই মুহূর্তে ট্রাম্পের সব থেকে বড় অ্যাডভাইজার কারা? এই মুহূর্তে ট্রাম্পের সব থেকে বড় অ্যাডভাইজার হলো 4 জন। একজন হলো তার জামাই জ্যারেড কুশনার, আরেকজন হলো স্টিভ হুইটকফ। এই স্টিভ হুইটকফকে ইনি একজন ব্যবসায়ী, এরা হুম। দুজনই ইহুদি। আর দুজন হলো মার্কো রুবিও,
এবং মাইক জনসন এবং মার্কো রুবিও তো আমরা জানি উনি ইউএস এর চিফ ডিফেন্স অ্যাডভাইজার, একই সাথে ওদের পররাষ্ট্রমন্ত্রী, আর মাইক জনসন হলো স্পিকার। এই চারজনকে বলা হচ্ছে যে ট্রাম্পের সব থেকে কাছের ওই কিচেন ক্যাবিনেট বলে এই মূল অ্যাডভাইজার। এর ভিতরে দুজন হলো জিউস, তার জামাই এবং স্টিভ উইটকফ, এবং বাকি দুজন হলো ওই ওই ইসরায়েলি লবিং এরই অংশ। তো এদের কাছেই মানে এরাই সবকিছু ডিসিশন গুলো, যে ডিসিশন বলিয়ে, যেমন এই মুহূর্তে যে নেগোসিয়েশনের জন্য ট্রাম্প প্রশাসন যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারাও কিন্তু এদের ভিতরেই, এই যে তার জামাই এবং হুইটকফ। একই সাথে বলছেন যেটা যে ট্রাম্প তার ইলেকশনের আগে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ বন্ধু আছে, দুই ক্যাটাগরির ঘনিষ্ঠ বন্ধু আছে। ট্রাম্প নিজে বিলিয়নিয়ার, তার দুই ক্যাটাগরির বড় বন্ধু আছে। একটা হলো তার প্রচুর জিউস বিলিয়নিয়ার বন্ধু আছে, আরেকটা ক্যাটাগরির বন্ধু আছে, তাদেরকে বলা হয় দে আর অলসো বিলিয়নিয়ার, নিউ ইয়র্ক সিটি বিলিয়নিয়ার। এরা সবাই মেনলি ওই ইসরায়েলি লবিং এর অংশ, এবং ট্রাম্পের ইলেকশনের আগে তারা অনেক হেল্প করেছিল ট্রাম্পকে, অর্থ দিয়েছিল বিভিন্নভাবে, এবং ইলেকশনের আগে ট্রাম্পের কাছ থেকে তারা কথা আদায় করে নিয়েছিল যে ট্রাম্প ইলেক্টেড হলে তারা অবশ্যই ইরানে অ্যাটাক করবে। এবং এই সাথে আমি জানলাম যে এই 2024 সালে এই নেতানিয়াহু কয়েকবার আমেরিকাতে এসেছিলেন, এবং এবং উনি একে রাজি করাতে পারেন নাই, বাইডেনকে রাজি করাতে পারেন নাই এই ইরানের অ্যাটাকের ব্যাপারে, বাট ট্রাম্পকে রাজি করাতে পেরেছেন। এখন একই সাথে এই যে ইসরায়েলি যে লবিটা আছে, এই ইসরায়েলি লবিটা মানে এদের কাজটা কি, এদের বিষয়গুলো এখন আস্তে আস্তে অনেক বেশি সারফেসে চলে আসছে। ইসরায়েলে আমি যেটা জানলাম যে এই মুহূর্তে ইসরায়েলের তো আমরা জানি যে দুইটা গ্রুপ তো আছেই, একটা তো মডারেট গ্রুপ আর একটা তো একটু অর্থোডক্স গ্রুপ। এদের ভিতরে মূল চাবিকাঠিটা যে নাড়ে যে একটা অংশ, এদেরকে বলা হয় ইসরায়েলে আলট্রা অর্থোডক্স একটা গ্রুপ, এবং ইসরায়েলের জনগণের 14% হলো এরা, এবং এদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবং এরা কিন্তু নিজেরা যুদ্ধ করতে আসে না, এদের ছেলে মেয়েদেরকেও পাঠায় না, বাট দে কন্ট্রোল এভরিথিং অফ ইসরায়েল। ইসরায়েলের সবকিছুই ডিসিশন মেকিং পুরো প্রসেসের এরা সবকিছু কন্ট্রোল করে। আবার একই সাথে যে ইসরায়েলি যে লবিটা আছে, এটা আমেরিকাতে যে ইসরায়েলি লবিটা আছে, মজার বিষয় হলো এই ইসরায়েলি লবির ভিতরে কিন্তু প্রচুর খ্রিস্টানও আছে। যেমন একটু আগে আমি দু একটা নাম বললাম, আমরা সবাই জানি যে সেই গ্রেট সিনেটর লিন্ডসে গ্রাহাম, এসব ওই ইসরায়েলি লবিং এরই অংশ। এবং এই ইসরায়েলি লবির একটা বড় কাজ হলো, আমি শুনে অবাক হলাম যে ইসরায়েলের লবির একটা বড় কাজ হলো, যদি কখনো এমন একটা পর্যায়ে চলে আসে যে ইসরায়েলি ইন্টারেস্ট এবং আমেরিকান ইন্টারেস্টটা কন্ট্রাডিক্ট করছে, তখন এই লবিটা এনশিওর করে যে আমেরিকান ইন্টারেস্ট না, ইসরায়েলি ইন্টারেস্টটা যেন প্রিজার্ভ করা হয়। আমি আবার বলছি যে যদি কখনো এরকম একটা সিচুয়েশন চলে আসে যেখানে ইসরায়েলি ইন্টারেস্ট এবং আমেরিকান ইন্টারেস্ট কন্ট্রাডিক্ট করছে, তখন যেন আমেরিকান ইন্টারেস্ট বাদ দিয়ে ইসরায়েল ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করা হয়। তো এই কারণে আমি এখন এই আমার হিসেবে একই সাথে আর একটা খবর পেলাম, যে খবরটা এখন কিন্তু কোনো মিডিয়াতে আসছে না, যেহেতু মিডিয়াতে আসছে না, যেটা হলো যে লেবাননে ইসরায়েল প্রচুর মার খাচ্ছে। লেবাননে যেমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, একই সাথে প্রচুর ইসরায়েলি মার খাচ্ছে, এবং ইসরায়েলি সৈন্যরা মারা যাচ্ছে, তাদের ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে। এবং এই মুহূর্তে হিজবুল্লাহরা লেবাননে যে সফলতা পাচ্ছে তাদের ইতিহাসে এত পায় নাই, বাট এই বিষয়গুলো এখন মিডিয়াতে আসছে না।